আজকের গল্প রাগে অনুরাগে। এই শুনছ, ওঠো, অ্যালার্ম বেজে গেছে বলে স্ত্রীর উত্তরের অপেক্ষা না করে ইন্দ্রনীল আবার পাশ ফিরে শুয়ে পড়ল। পাখিদের কিচিরমিচির আর ঘরের মধ্যে আসা সূর্যের আলোয় ইন্দ্রনীল ধরফর করে বিছানা থেকে উঠে, এ কি, তুমি এখনো ঘুমাচ্ছ মালা? এই মালা, শুনতে পাচ্ছ না নাকি? আমি তো তোমাকে জাগিয়েছিলাম। দেখো সময়টা কত হয়ে গেছে। বাবা রে, 8টা বাজে। তাড়াতাড়ি ইন্দ্রনীল বিছানা থেকে উঠে পড়তেই মালার হাতে হঠাৎ ওর হাতটা লেগে যায়। ও চমকে ওঠে। মালার হাতটা ভীষণ গরম লাগছে। মালা তখনও অচেতনভাবে ঘুমাচ্ছিল। ইন্দ্রনীল উদ্বেগ ভরা এক নজরে মালার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, মনে হচ্ছে ভাইরাল ফিভার হয়েছে। যাক, তাহলে 2-3 দিনের মধ্যেই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে মালা। কিন্তু যদি অন্য কোনো রোগ হয় তবে কে জানে কতদিনের ঝামেলা হবে। কথাগুলো ভাবতে ভাবতে ইন্দ্রনীল ছেলে মেয়েদের ঘরে গেল। চা বানিয়ে মালাকে জাগাতে জাগাতে ইন্দ্রনীল বলল, ওঠো মালা, চা খেয়ে নাও। মালা চোখ খুলে বলল, কটা বাজে এখন? আরে 9টা। তুমি তো আমাকে জাগালেই না। আজ রিনি বান্টি স্কুলে যাবে কিভাবে? ইন্দ্রনীল হেসে বলল, বাচ্চারা তো স্কুলে চলে গেছে, তুমি কি ভাবো আমি কিছুই করতে পারি না? আমি ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছি। টিফিন? চিন্তা করো না, টিফিন দিয়ে দিয়েছি। মালার ভালোও লাগলো, আবার আশ্চর্যও লাগলো। ইন্দ্র কবে থেকে এত যোগ্য হয়ে উঠল? সে তো ঘুমিয়েই পড়েছিল, আর এর মধ্যেই ইন্দ্র এত কাজ করে ফেলল। ইন্দ্রনীল আবার বলল, মালা, এই নাও বিস্কুট, তোমার মনে হচ্ছে জ্বর হয়েছে। এই নাও থার্মোমিটার, জ্বরটা মেপে নিও। আমি এখন অফিসে যাচ্ছি। জলখাবার করে নিয়েছি। টিফিন দরকার নেই, অফিসেই খেয়ে নেব। এই যে ওষুধের বাক্স, দরকার মতো ওষুধ খেয়ে নিও। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ইন্দ্রনীল ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু ঠিক পর মুহূর্তেই আবার ফিরে এসে বলল, আরে দুধ তো গ্যাসে বসানোই ছিল। তারপর তাড়াতাড়ি থার্মোফ্লাক্সে দুধ ঢেলে মালার পাশে রেখে বলল, কিছুক্ষণ পরেই খেয়ে নিও। ইন্দ্রনীল চলে যাওয়ার পর মালা ভাবতে লাগলো, ইন্দ্রের এত চিন্তা, এত খেয়াল, তবুও ওর মন আনন্দে ভরে উঠল না, বরং ভারী হয়ে উঠছিল। ইন্দ্র এত কিছু করলো, কিন্তু এটা তো করলো না। মাথায় হাত রেখে দেখতো জ্বর হয়েছে কিনা। যদি নিজেই বইয়ের জ্বর মেপে দেখে নিত, তাহলে কি তার অফিসে যেতে খুব দেরি হয়ে যেত? কত সহজেই তো সব কিছু সামলে নিল। পাগল তো ওই, যে ভাবে ও না থাকলে সবাই কষ্টে পড়বে, সারাদিন ব্যস্ত থাকে সবার আরামের জন্য। দেখো তো, আজ সব ঠিকঠাক হয়েই গেল। ও না উঠলেও ওর জন্য তো কোনো কাজ পড়ে নেই। ও তো প্রতিদিন ভোর 5টা থেকে 9টা পর্যন্ত চরকির মতো ঘুরে ঘুরে কাজ করে, আর সবাই ওকে নাজেহাল করে রাখে। আজ তো সবার সব কিছু ঠিকঠাকই হয়ে গেল, তাই না? মনে হয় সবাই ইচ্ছে করে ওকে উৎকণ্ঠায় রাখার চেষ্টা করে। এইসব 7-5 ভাবতে ভাবতে মালার মাথা ধরতে শুরু করে। চায়ের সঙ্গে একটা ওষুধ খেয়ে ও আবার শুয়ে পড়ল। সবে ঝিমুনির মতো এসেছিল, কিন্তু ঠিক তখনই শিখার আওয়াজে ঘুম ভেঙে গেল। বৌদি, আজ দরজাটা খোলা কেন? আরে আপনি তো শুয়ে আছেন, শরীরটা ঠিক নেই নাকি? মালার চোখে জল চলে আসে। শিখা, তুই একটু দেখ তো, বাথরুমে কিছু জামা কাপড় পড়ে আছে, ধুয়ে দিস। কাপড় জামা জমে থাকলে আমার খুব অস্বস্তি হয়। সবাই এটা জানে, কিন্তু তবুও এরা কাপড় জামা ওভাবেই ফেলে রেখে যায়। শিখা বাথরুম থেকে চিৎকার করে বলল, বৌদি, বাথরুম তো একদম পরিষ্কার, এখানে একটা কাপড়ও নেই। কি? একটা কাপড়ও নেই? আশ্চর্য হয়ে যায় মালা, আর মনে পড়ে যায় একটা সময় ওর মানসিক অবস্থা এমন হয়ে উঠেছিল যে ইন্দ্র ও ছেলে মেয়েদের প্রতিটা কাজই ওর নিজের ওপর অত্যাচার মনে হচ্ছিল। শিখা কাজ সেরে মালার মাথা ও হাত পা টিপে দিল। মালার মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। বাড়ির লোকজনের চেয়ে তো এই কাজের মেয়েটাই ভালো। বেচারি কত যত্ন করে আমাকে সেবা করলো। এই পুজোতে ওকে একটা ভালো শাড়ি দেব। হাত পা টেপার ফলে আর কিছুটা ওষুধের প্রভাবে মালার ব্যথা অনেকটাই কমে গিয়েছিল।
তাই ও দুপুর পর্যন্ত ঘুমিয়ে কাটিয়েই দিল। হঠাৎই চোখ খুলতে প্রিয় বান্ধবী পল্লবীকে দেখে মালার মনটা আনন্দে ভরে ওঠে। তুই আজ হঠাৎ কি করে এলি? পল্লবী হেসে বলল, মনে হলো তোকে দেখতে যেতে হবে তাই চলে এলাম। তুই অসুস্থ একা? কি বল, আমি ঠিক সময় এসে পড়েছি তাই না? মালা কিছু না বলে একদৃষ্টে পল্লবীর দিকে তাকিয়ে রইল। মালার চোখটা জলে ভরে আসে। পল্লবী বিস্ময়ে জিজ্ঞাসা করলো, আরে কি হয়েছে? সজল করুণ কণ্ঠে মালা সারাদিন ধরে মনে জমে থাকা সমস্ত ভাবনার কথা একে একে পল্লবীর কাছে উজাড় করে দিল। স্বার্থপর স্বামী আর ছেলে মেয়েদের গল্প। ইন্দ্র আর ছেলেমেয়েরা মালার কাছ থেকে সেবা যত্ন আদায় করে নেয়, ইচ্ছাকৃতভাবে তার উপর সব দায় চাপিয়ে দেওয়ার ঘটনাগুলো। সব কিছু বলার পর অবচেতনে মালার মুখ দিয়ে বেরিয়ে গেল সেই কথাটি, যা সকাল থেকে ওকে কুরে কুরে খাচ্ছিল। দেখ না, আমাকে ছাড়াও তো এদের সব কাজই ঠিকঠাক হয়ে গেছে। আমার আদৌ কি দরকার আছে আমার স্বামী আর ছেলে মেয়েদের কাছে? প্রতিদিন সকাল 5টা থেকে 9টা পর্যন্ত আমি এক নিঃশ্বাসে কাজ করে যাই। আজ তো দেখছি ইন্দ্র আমার থেকেও বেশি দক্ষ। একদম ঠিকঠাকভাবে সকালে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিল। পল্লবী মুখ ঢেকে হাসি আটকে রাখতে পারছিল না। পল্লবীর দিকে তাকিয়ে মালা গম্ভীর হয়ে বলল, তুই হাসছিস? হ্যাঁ, হাসবিই তো, কারণ আমি এত বছর যে বোকামি করে ফেলেছি তার জন্য তোর হাসিটাই ঠিক। পল্লবী হেসে বলল, সত্যি মালা, তুই না খুব সরল আর ছেলে মানুষ। তুই ভাবছিস আমি নিজের ইচ্ছায় এলাম? ইন্দ্রদা অফিস থেকে ফোন করে বলল যে তোমার বান্ধবীর জ্বর হয়েছে, দুপুরে একটু গিয়ে তাকে দেখে এসো। তুমি গেলে মালার ভালো লাগবে, দরকার হলে ডাক্তারের কাছে নিয়ে যেও। মালা অভিমান করে বলল, হ্যাঁ, এখন তো এটাই বাকি। আমার অসুস্থতার কথা গোটা শহরের সবাইকে খুলে বলতে হবে। নিজে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারতো না? ডাক্তারের কথাটা ছেড়েই দিলাম, মাথাটা পর্যন্ত ছুঁয়ে দেখলো না জানিস, যেন আগে কখনো আমাকে ছোঁয়েইনি, এমন ভাব দেখালো। পল্লবী হাসতে হাসতে বলল, কিন্তু মালা, তুই এত রেগে আছিস কেন? শুধু তোর মাথা ছুঁয়ে জ্বর মাপা হয়নি বলে ডাক্তার দেখানোর জন্য ইন্দ্রদা ছুটি নিয়ে বসে থাকতো? ভাবতো তুই যে কাজ 4 ঘন্টায় করিস, আর ইন্দ্রদার মতো মানুষ যে কখনো সংসারের কোনো কাজই করে না, সে এত কিছু সুন্দরভাবে সামলে নিল। ঠিক এটাই কথা, আমাকে ওদের আর দরকার নেই, বুঝলি পল্লবী? কি চমৎকার গুছিয়ে কাজ করলো ইন্দ্র। পল্লবী এবার রেগে বলল, তোর আরামের জন্য ওরা কত কষ্ট করছে, এতে ওদের ভালোবাসা তোর চোখে পড়ছে না? ভালো হয়েছে আমি এসে গেলাম, ডাক্তারের থেকে বেশি তোর আমাকে দরকার ছিল। তোর উচিত চোখ থেকে রাগের পর্দা সরিয়ে চুপচাপ সব অনুভব করা আর বোঝা। চোখ খোলা থাকলে সব কিছু বুঝতে পারবি সত্যিটা কি, আর ওদের তোকে কতটা দরকার। তোর চিন্তা কমানোর জন্য ইন্দ্রদা তোর যত্ন করছে। মালা পল্লবীর কথা কিছুটা বুঝতে পারল, তবে ও ঠিক করলো মুখ বন্ধ রেখে চোখ খুলে রেখে মনোযোগ দিয়ে দেখবে। সন্ধ্যায় সবাই একে একে বাড়ি ফিরল। প্রথমে মেয়ে রিনি, তারপরে ছেলে বান্টি, সবার শেষে ইন্দ্র। সে আসতে জিজ্ঞাসা করলো, কেমন আছো মালা? শিখা এসেছিল, ওষুধ খেয়েছো? হ্যাঁ, একটা ওষুধ খেয়েছিলাম। মালা ধীরে বলল, ঠিক আছে, বিশ্রাম করো। আর কেউ এসেছিল? না, আর কেউ আসেনি। কেউ আসার কথা ছিল? না, তেমন কিছু ছিল না, জিজ্ঞাসা করলাম মাত্র। হ্যাঁ, মনে পড়ল, পল্লবী এসেছিল। মালার কথা শুনে ইন্দ্রনীলের মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। ইন্দ্রনীল উৎসাহ নিয়ে বলল, চলো রিনি, বান্টি, এবার কিছু খাওয়া যাক। ইন্দ্র রান্নাঘরে গিয়ে ওর আর মালার জন্য চা, বাচ্চাদের জন্য দুধ বিস্কুট বানিয়ে নিয়ে আসলো। তারপর বলল, এরপর আমরা 3 জনে মিলে খিচুড়ি বানাবো। রিনি কিছু একটা ভেবে বলল, বাপি, আমি তো খিচুড়ি বানাতে পারি না। ইন্দ্র বলল, আচ্ছা, তাহলে রিনিমা কি বানাতে পারে? রিনি চুপ হয়ে গেল, কারণ সে তো কিছুই বানাতে পারে না। রিনিকে দেখে সবাই হেসে উঠল। ইন্দ্রনীল হেসে বলল, ঠিক আছে, চলো, আমরা সবাই মিলে বানাবো, তোমার মা বিশ্রাম করবে। রান্নাঘর থেকে আওয়াজ আসছিল, মালা শুনতে পাচ্ছে, বাপি, চাল আর ডাল ভিজোতে হবে। না বান্টি, ধুয়ে নিলেই চলবে। কিন্তু বাবা, মা তো ভিজেই রাখে। মালার মন চাইলো চেঁচিয়ে একবার বলে, চাল আর ডাল ভিজোতে লাগবে, কিন্তু তারপর ভাবলো, যাক গে, কেউ কি তাকে জিজ্ঞাসা করতে এসেছে যে তুমি বলো কি করে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না হয়ে এলো। ইন্দ্র প্রথম প্লেটটা মালাকে দিল। প্রথম চামচ মুখে নিয়ে
কাঁকর বাজতে লাগলো দাঁতের নিচে। সবাই একে অপরের মুখ দেখতে লাগলো। কয়েক গাল খেয়ে ইন্দ্রনীল রেগে বলল, খিচুড়িতে কাঁকর আছে। বান্টি বলল, বাপি তোমাকে বলেছিলাম না চাল আর ডাল ভিজোতে হবে। রিনি বান্টিকে চেঁচিয়ে বলল, চুপ কর, বাপি তো রান্না করে না, যেমন পেরেছে তেমন বানিয়েছে। ইন্দ্র ছেলেকে বলল, বাবা তাহলে রুটি খাবি? বান্টি ধীরে ধীরে বলে, বাপি সকাল থেকে তো শুধু রুটিই খাচ্ছি, ব্রেকফাস্ট, টিফিন, দুধের সাথে, এখন আবার। রিনি বিরক্ত হয়ে আবার বলে, তুই কি রে ভাই, দেখছিস না মা অসুস্থ, একদিন রুটি খেলে কি তুই কি রোগা হয়ে যাবি? বাপি তো সকাল থেকে কি খেয়েছে, কত কষ্ট করে আছে। রিনির এই কথায় ঘরটা চুপ হয়ে গেল। সবাই নিজের নিজের থালার সামনে চুপচাপ বসেছিল। বান্টি থালা ফেলে উঠে মায়ের পাশে শুয়ে পড়ল। মা তুমি কবে ভালো হবে? তাড়াতাড়ি ভালো হয়ে যাও, কিছুই ঠিক মতো চলছে না। রিনি মার মাথায় হাত রেখে বলল, এখন একটু বিশ্রাম নাও মা, আমরা সব কাজ সামলে নেব। ইন্দ্র মালার কপালে হাত রেখে বলল, এখন মনে হচ্ছে জ্বরটা কমে গেছে, যাক বাবা, মনটা যেন শান্তি পেল। মালার মনে আনন্দের ঢেউ যেন খেলে যায়। অর্ধঘুম ভঙ্গিতে বলল, তোমরা সবাই গিয়ে হোটেল থেকে খেয়ে এসো। আর তুমি? ইন্দ্রের প্রশ্নে মালা সীমাহীন সন্তুষ্টি নিয়ে তার হাত কপালে রেখে বলল, আমি এখন ঘুমোবো, আজকের রাতটা ভালো করে ঘুমিয়ে নিলেই আমি সুস্থ হয়ে যাব। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।